কথায় আছে যদি আপনি জন্মান তাহলে আপনাকে মরতেই হবে, আর সত্যি তাই। আজকে 99তম দিন, অর্থাৎ এই দিন সেই দিন নয়, 99তম বছর হয়ে গেছে। আর এই বছরটা 99 বছর হলেও আমাদের কাছে কিন্তু এখনো 9 দিন হয়নি বা 9 মিনিটও নয়। কেন জানেন? কারণ আজকের মহানায়কের জন্মদিন, আর সেই জন্ম আর সেই মানুষ যিনি গোটা ভারতবর্ষে আইকনিক, মহানায়ক উত্তম কুমার। আর এই উত্তম কুমারের জন্মদিনের দিন আমাদের সঙ্গে আছেন ডক্টর ঝর্ণা বণিক। ডক্টর ঝর্ণা বণিক। দাদি কেমন আছো আগে বলো? ভালো। আমি লিখে এনেছিলাম তোমার জন্য যে তোমার টোটাল যদি আমি পড়ি, আমার বাবার ক্ষমতা নেই ওটা পুরোপুরি বলবে। তুমি একজন লেখক, একজন ভক্ত, একজন মানে কি বলবো আচার্য, তাই তো? আচার্যা, মন্ত্র সাধিকা, এছাড়া আরো অনেক কিছু আছে। কি করে সামলাও গো? অভ্যেস হয়ে গেছে আমার। আমাদের চ্যানেলের টুকাইদাকে একটু বলো না গো, বউ ছাড়া কাউকে চেনে না। যাই হোক, কেমন আছে বলো আগে? খুব ভালো। খুব ভালো আছো? শরীর কেমন আছে? সব ঠিকঠাক? খুব ভালো। আচ্ছা দিদি, আমি একদম প্রথমেই শুরুতে বলেছি আজকে মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। তুমি সিনেমা কোনোদিন দেখো না, কিচ্ছু বলতে পারবে না, কিন্তু মন থেকে এইটা বলতে পারবে কি যে মহানায়ক উত্তম কুমার যদি থাকতেন খুব ভালো হতো, তাই না? তুমি এমন জানো, মহানায়ক উত্তম কুমার আপনারা হয়তো জানেন কিনা জানি না, প্রচুর সিনেমা করেছে যেগুলো কিন্তু জ্যোতিষবিদ্যা নিয়েও হয়েছে। প্রচুর সিনেমা আছে, আর তুমি দেখোনি। যাই হোক, এবার তোমাকে আমি জিজ্ঞাসা করব, তোমার একদম শুরুটা কিভাবে হয়েছে? আমার শুরুটা হবে বলো কলকাতা টিভি পরিবারের আড্ডা নিয়ে। আচ্ছা, না আমি বলছি তোমার শুরুটা কিভাবে হয়েছে। অ্যাস্ট্রোলজি লেখাটা, এইটা আমার কিছুটা বলবো যে আমি জন্মগত একটা অভ্যেস নিয়ে জন্মগ্রহণ করেছি। আচ্ছা। আর ওটা মনে হচ্ছে যে ওই জন্মেছিলে যেদিন তুমি এভাবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন ভাবে জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। তো আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল যে আমি এমন কিছু কাজ করব যেটা সবাই বুঝে, সবার উপকার হয়। ওই নিয়ে আমি ক্লাস 7 থেকে ওইগুলো নিয়ে চর্চা করছি, মন্ত্র, অ্যাস্ট্রোলজি, লেখালেখি সবগুলোই আমার 6-7 থেকে শুরু হয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আগরতলা, ত্রিপুরা। ত্রিপুরা, আগরতলা? তুমি ত্রিপুরা থেকে আসছো? ত্রিপুরা থেকে এসেছি। আমি দর্শকদের কাছে বলবো একবার, মানে আই ক্যান বিলিভ দিস, রিয়েলি বলছি, ত্রিপুরা থেকে আসছে শুধুমাত্র বলো কলকাতা টিভির পর্দায় বসার জন্য, অর্থাৎ আড্ডা জন্য বসার জন্য। আমি 2-3 তারিখ যে প্রোগ্রামটা ছিল সৌমিক দার এবং রণব্রত দার আপ্যায়নে এখানে এসেছি। ওই জুলাইয়ের 25 তারিখ আমার এখানে শুরু হয়েছে অনুষ্ঠান। 25 তারিখ থেকে আজ অব্দি অনুষ্ঠান করে চলেছি। ও মানে আমি 3 তারিখে বঙ্গগৌরব উৎসব তোমাকেই দিয়েছিলাম না? ও আচ্ছা, আমারই মনে নেই, সরি, মেমোরিটা হয়ে গেছে। হ্যাঁ, বঙ্গগৌরব উৎসবে তুমি ছিলাম। বলো কলকাতায় কি বলতে চাইছো দর্শক? আমি বলো কলকাতা টিভি নিয়ে 2টো কবিতা লিখেছিলাম, ওই 2টো কবিতাই পাঠ করেছি। আর আজকে আবার আড্ডা নিয়ে একটা লিখেছি, ওইটা পাঠ করবো এখন। মানে আমি পজিটিভ আছি তো? হ্যাঁ, পজিটিভ। তাহলে আমরা আগে এগুলো শুনে নিই, তারপরে মেন গল্পে আসবো। ঠিক আছে, একবার শুনে নিই তোমার কাছ থেকে। কি হয়েছে? বাড়িতে বসে থাকবেন, চলে আসুন এখানে আড্ডা জোনে, জমি আড্ডা হবে আপনার ব্যক্তিগত পুজোর আড্ডা। বলো কলকাতা টিভি পরিবার দুর্গা পূজার আজ নিয়ে এসেছে বলো কলকাতা টিভি পরিবার। পুজোর আড্ডা, লাইভ শো, সুরের জাদু, কবিতার আবেগ, নাচের রং, হাসি খুশি, আরও কত কি। অ্যাঙ্কারিংয়ে থাকছেন সৌমিক সান্যাল, চেয়ারম্যান বলো কলকাতা টিভি পরিবার। থাকছেন আরজে সম্রাট সর্বাণী চ্যাটার্জি, অ্যাঙ্কার, অ্যাক্টার প্রতিভা অবার। আরও আছেন মহাশ্বেতা মুখোপাধ্যায়, সেলিব্রিটি, রাইটার এবং অ্যাঙ্কার। থাকছেন প্রতিভাবান ফেমাস অ্যাক্টার জয়গানু। চেয়ে দেখো মা দুর্গা উদিচ্ছে ভাসি, বলো কলকাতা টিভি পরিবারে জাগো জাগো 4 থেকে 80। সব জড়তার করি অবসান, পূজার আড্ডায় ভাসে মনোপ্রাণ। মা দুর্গার আগমনী, মা আসছে গজে চড়ে এই ধরাধামে। দেবী মহামায়া দশভুজা রূপিণী, মঙ্গলময়ী দেবী রূপে আবির্ভূতা দুর্গা, সচ্চিদানন্দময়ী পরম ব্রহ্মরূপা, অসুর মহিষাসুর নাশিনী। তুমি মা দুর্গা,
তুমি জয় মা দুর্গা গন্ধেশ্বরী মহিষমর্দিনী উমা, তুমি মা দুর্গা জগৎজননী, তুমি মা দুর্গা জগৎ রক্ষাকারিণী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক। স্টুডিও থেকেও হাতাই চলছে। আচ্ছা যাই হোক, আমি এবার যেহেতু লাইফে আছি, আমি অনেক অনেক প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আজকের, ঠিক আছে? সেটা হচ্ছে ক্লাস 7-এ যখন পড়ো, তোমার ফার্স্ট শুরু ফার্স্ট শুরু লেখা। লেখা শুরু বলতে আমি বলছি যে আমরা গ্রামের ছিলাম। আমরা গ্রামে? গ্রামের ওইখানে এত একটা পড়াশোনা ছিল না, কৃষক, দিনমজুর, রিক্সাওয়ালা তোরা, তো ওদের কষ্ট দেখে মনে মনে ভাবতাম যে ওদেরকে কিভাবে একটু উন্নত করা যায়। ওই তখন থেকে আমার শুরুবাত, যে সবাই তো বড়দের পিছনে করে, আমি একটু গরিবদের পেছনে থাকবো। ওই শুরুবাত থেকে করতে করতে এখন এতটুকু এসেছি। ছোটবেলায় পুজো কেটেছে? পুজো কেটেছে। কোথায় কেটেছে এটা? আমাদের গ্রামে, আমাদের বাড়িতে পুজো হতো। আমার জন্মের পরেই পুজো শুরু হয়েছে। আমার বাবা দীর্ঘ 25 বছর দুর্গা পুজো করেছে। যে বছর আমার বিয়ে হলো ওই পুজো বন্ধ হয়ে গেল। যা, মানে তোমার বিয়েটা কি, মানে বিয়ে হলো মানে তুমি চলে গেলে বলেই তাই কি? 85 সালে আমার বিয়ে হলো জানুয়ারি মাসে, আর ওই বছরই লাস্ট পুজো। আর আমাদের বাড়িতে দুর্গা কেন মাকে বিসর্জন দিল কেন? না বুঝলাম না কেন পুজোটা হলো না। জিজ্ঞাসা করোনি? এটা ভাগ্যের ব্যাপার, হয়তো পুজো বন্ধ হয়ে গেছে। আবার এইগুলা শুরু হয়েছে আমার শ্বশুর বাড়িতে। আচ্ছা, তুমি আসা পরে? তাহলে আমার মনে হচ্ছে কি লক্ষ্মীকে মানে ফের পাওয়া গেছে বলেই কি হয়েছে, লক্ষ্মীর অবদান মনে হয়। বুঝতে পারছি না এটা কি। আমার বাবারও খুব দুঃখ ছিল যে ওর বিয়ে হয়ে যাওয়ার পর আর দুর্গাপূজা হয়নি। আচ্ছা ঝর্ণাদি, আমি তোমার দিদিই বলছি। আমি না ছোটবেলায় এরকম হতো, ধরো আমার বাবা কোনো একটা কিছু কিনে দিয়েছে, পুজো জামা প্যান্ট দিয়েছে, আমি সেটা পুজো আসার আগে না 10-15 বার পরে নিতাম, নিয়ে বলতাম দেখি তো ঠিক আছে কিনা। মানে এই কথা তো ওটা বাসি হয়ে যেত। এটা যে আমাদের গ্রামের মধ্যে ছিল, এখনের মতো তো এত ফ্যাশন ছিল না। তো আমাদের যে ড্রেসগুলো যা দিত ওইটাই আমাদের কাছে ছিল আনন্দের ব্যাপার। আর দুর্গাপূজা মানে ড্রেস কিনতেই হবে। মানে তুমি বলছো নস্টাল যুগ, অর্থাৎ তখনকার যুগটাই ভালো ছিল। ভালো ছিল। এখনকার যুগটা মনের মিল ছিল প্রচুর। তুমি গান শোনো? গান শুনি কিন্তু গান গাইতে পারি না। গান শোনো তুমি? কার গান ভালো লাগে বেশি? আমি হেমন্ত, আশা, লতা, গান, আধুনিক গান এগুলোই বেশি পছন্দ করি। বেশি পছন্দ করো? লোকগীতি, কবিতা। কবিতা তো তুমি তো কবিতা লেখো প্রচুর। সুনীল গঙ্গোপাধ্যায়কে ফলো করেছো কোনোদিন? হ্যাঁ করেছি। কারণ তোমার সঙ্গে তোমার কবিতা যেটা বলছি, আমি দেখছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনেকটা মিল আছে। এটা আবার আমার কবিতার লেখার সিস্টেমটা হলো, যেমন আমি আজকে আমাকে যখন বললো সুনীল যেখানে আসতে হবে, অন স্পট ওই কবিতাটা লিখলাম। আচ্ছা, মানে ইনস্ট্যান্ট? হ্যাঁ, আমাকে নিমন্ত্রণ করার পরে ওইটা লিখলাম। আচ্ছা। আর বলো কলকাতা টিভি বারে যখন বললো যে আমি প্রোগ্রাম করব, ওইখানে তখন ওই কবিতা দুটো লিখলাম। আমি তোমার একটু মেমোরিটা চেক করব, ঠিক আছে? এখানে আছে আনন্দমুখ সাহিত্য পত্রিকা এবং পরিষদ, এবং বহু জায়গা থেকে দেখতে পাচ্ছি তুমি একটা করে মানে সার্টিফিকেট পেয়েছো। প্রচুর 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 দেখতে পাচ্ছি, মানে নাম বললে হয়তো আমি 10 জায়গায় শেষ করতে পারবো না, আর আজকে এটা 4.5 ঘন্টার শো হয়ে যাবে। তো এই এত কিছু তুমি পেয়েছো, এত সার্টিফিকেট পেয়েছো, প্রায় 20-25টার উপর সার্টিফিকেট। এটা আরো আছে প্রচুর, আরো আছে সবগুলো না। এবার তো এগুলা তো শুধু এই 25 তারিখ থেকে আজকে অবধি। আচ্ছা, আবার 5 তারিখে আমার কৃষ্ণবোধ মেমোরিয়াল হলে 8টি অ্যাওয়ার্ড আছে, যেখানে আমি 8টি বইয়ে 8টি লেখা দিয়েছি। আর কিছু বাড়িতে পৌঁছে গেছে, আর কিছু পৌঁছবে। ওয়াও। আচ্ছা, আমি তোমাকে একটু সহজ সহজ কিছু প্রশ্নের উত্তর জানার জন্য, জানা অজানা কিছু কথা, ঝর্ণা মনিক। এখানে একটা লাইন আমি দেখছিলাম খুব টাচ, যিনি আমার প্রথম বিশ্বের আলোক, দেখালেন যারা আমার পরম অন্তহীন, শ্রদ্ধায় পবিত্র পিতা মাতা, পরম পূজনীয় পিতৃদেব, শ্রী সাধন বণিক। মানে হ্যাঁ, ঈশ্বর, মানে উনি মারা গেছেন, লেট, রাইট? বাবা মারা গেছেন, মাও মারা গেছেন, সবাই মারা গেছে। বাবা মা ছাড়া বাড়িতে কে কে আছে? আমার 3 ভাই, আমরা 2 বোন। ছোট বোন বিয়ে হয়ে গেছে, ওর মেয়েও পিএইচডি করেছে, ও এখন চাকরি করছে ইসেতে কলেজে। আর আমাদের বাড়িতে আমার 2 মেয়ে, আমরা 2জন, 4জন। এক মেয়ে গুজরাটে থাকে, ও আর্ট কিউরেটার, 3টে মাস্টার ডিগ্রি করেছে। আর ছোটোটা বাড়িতে ডাটা ইঞ্জিনিয়ার, ও সিভিল ইঞ্জিনিয়ার করার পরে এখন চাকরি করছে ওয়ার্ক ফ্রম হোম।
তুমি ও কেন artist। তন্ত্র সাধকে চলে এলে? আচ্ছা না, ওইটা আমার এই তো বললাম না, জন্মটাই অলৌকিক। অলৌকিক ঘটনা কোনো ঘটেছে কোনো? হ্যাঁ ঘটেছে। যখন আমার জন্ম হলো তখন আমার সবাই বললো যে মা মারা গেছে। আপনি মারা গেছেন ভেবে সবাই? না না, আমি নি, মা মা মারা গেছে, কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখলো যে না, মা মারা যায়নি, মা বেঁচে আছে। মানে যিনি দেখেছেন তিনি ভুল করেছেন? হ্যাঁ, না কালো কাপড় দিয়ে ঢেকে নিয়েছিল। তারপরে বেঁচে উঠেছে? হ্যাঁ হ্যাঁ, এরপরে মারা গেলেন, বেশি দিন হয়নি, 6-7 বছর আগে মারা গেছে। তখন তো মারা যাননি? না 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 না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞাসা করি, এই যে সবাই বলে, মানে সবার প্রশ্ন এটা থাকে যে সাধারণ মানুষ যেটা চায়, বা ধরো কাউকে কিছু বশে আনার জন্য তারা তন্ত্র সাধক করে, এটা কি সত্যি? করলে হয় কিছু? বসে আনাটা এটা আমি ঠিক মানি না। হ্যাঁ, আমার যে সিস্টেমটা ওইটা হলো যে কারো কিছু উপকার কিভাবে হয়, হ্যাঁ, যার যে প্রবলেমটা ওইটা থেকে কিভাবে তুলতে হবে, ওইটা বস আনাটা তো ঠিক না। হ্যাঁ। আমার একটা নিজস্ব অনুভূতি আছে, ওইটাকে আমি যে কোথাও কোথাও বসিয়ে রাখবো, ওইটা আমি মানি না। বসে আনা মানে কি, তোমার কোনো বদ অভ্যেস থাকলে ওইটাকে ঠিক করা। আর যে বলে যে আমি 1 মিনিটে বস করে দেবো না, এটা আমি মানি না। এই যে তোমার প্রত্যেকটা নামের আগে ডি আর লেখা আছে, অর্থাৎ ডক্টর, হ্যাঁ। ডক্টরটা মানে কি? আমি পিএইচডি করেছি সে মন্ত্র নিয়ে। সার্টিফিকেট? আছে, মানে হ্যাঁ, সার্টিফিকেট হ্যাঁ, করো, আছে। শো করো? না না, আমি থিসিস করেছি। মানে এই জন্য কি আলাদা চেম্বার আছে তোমার? আমার ঘরেই চেম্বার, আমার ঘরেই বাড়িতেই চেম্বার? চেম্বার, 40 বছর ধরে করছি। 40 বছর ধরে? হ্যাঁ, 85 সালে বিয়ে হলো, এরপর থেকে আমি এগুলো করছি। আচ্ছা, বাড়িতে কতজন করে আসে তবু? না, আমি আবার ওই রকম ভাবে যে মানে আমি Specially? কোনো অ্যাডমিট কিছু দিই না। আচ্ছা, জানে আমি এ যে রুগী দেখি, হ্যাঁ, সর্দি কাশি জ্বর বা যা যা প্রবলেম আছে ওইগুলোই দেখি। তো ওর জন্য আমার যে ইসেরা স্পেশালিটিরা ওইটা অন্য অ্যাস্ট্রোলজারের সঙ্গে মিলবে না। তা আমি গেলে হাত দেখবো বা না, আমি কিছু করতে পারি কিনা ওইটা চেষ্টা করি। না সেটা তো তোমার, তুমি যে ড্রেসগুলো পরেছো বা হাতে যেগুলো দিয়েছো, এগুলো তুমি তো অ্যাস্ট্রোলজার বোঝাই যাচ্ছে। বা তুমি যেটা মুখে বলছো সেটা তো তোমার দেখেও বোঝা যায়। মানে মানুষ কিভাবে, তাহলে তুমি কিভাবে বুঝবে? ধরো না আমার সর্দি হয়েছে, তুমি কিভাবে বুঝবে আমার গায়ে না হাত দিয়ে? আসে, হ্যাঁ, কাশি ওরা তো আসে যে আমার জ্বর সর্দি কাশি হচ্ছে, কি করবো, তো আমি দিয়ে দিই ওটার ওষুধ। ওরা যা বলে সেটার উপর ভিত্তি করে হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝে যাও? ওরম। কিছু মিথ্যে কথা বলে? না না না, মিথ্যে বলে না, আমার কাছে যারা আসে ওরা বলে না। এছাড়া তন্ত্র তুমি কি কি করো, বা দর্শকরা জানতে চাই? আমি মন্ত্র করি। মন্ত্র করো? কি কি মন্ত্র? কি কি? একটু যে যার যে চাকরি নেই চাকরি মন্ত্র, অর্থ নেই অর্থের মন্ত্র, লক্ষ্মীর মন্ত্র। আমাদের স্টুডিও একজন আছেন টুকাইদা বলে, হ্যাঁ। ওনার অনেকদিন ধরে চাকরি হচ্ছে না, ওনার জন্য কিভাবে হবে? হ্যাঁ, ও মন্ত্র দিয়ে হবে। মন্ত্র দিয়ে চাকরি হয়ে যাবে? হ্যাঁ, 1.5 থেকে 3 মাসের মধ্যে, যদি উনি ঠিকভাবে করতে হবে। কিন্তু দুটো সিস্টেম আছে আমার কাছে, শনিবার মঙ্গলবার অমাবস্যা এগুলো মানতে হবে। কি গো, তোমরা কেন তাহলে ধর্মতলায় বসে আছো? চলে যাও দিদির কাছে, তাহলে ওখানেই তো সব হয়ে যাচ্ছে। আমার কাছে এমন হয়েছে যে 1.5 থেকে 3 মাস টাইম দিয়ে চাকরির জন্য 7 দিনও চাকরি হয়েছে। আমি রিকোয়েস্ট করবো, তাহলে আর বসে ধর্মতলা বসে লাভ নেই, চলে যাও দিদির কাছে, গেলে ওখানে চাকরিটা তো অ্যাটলিস্ট পেয়ে যাবে। যাই হোক, আচ্ছা দিদি, আমি তোমাকে আরো কোশ্চেন চলে আসি, ছোট ছোট বলছো। প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আসে, তোমার জীবনে কোনোদিন এরকম এসেছে কেউ, মানে দাদা ছাড়া? মানে প্রথম তখন বিয়ে হয়নি? না না, দাদা ছাড়া বলতে ওই যে বললাম আমরা গ্রামের মেয়ে, হ্যাঁ। আমাদের মধ্যে শালীনতা ছিল, বা এখনকার মতো ওইরকম তো আমরা ছিলাম না। বা আমাদের জন্য আমার মা বাবা কোনো চিন্তা করতে হয়নি যে মেয়ে গেছে কোথাও, বিয়ে জিনিসটা তো চিন্তাই করতে পারিনি, বিয়ে হয়ে গেল। কত বছর বয়সে বিয়ে হয়েছে? তো 17 17 বছর বয়সে? হ্যাঁ, 17-18 বছর বয়সে বিয়ে হয়েছে। যখন আমি 12 ফাইনাল দেবো এর আগেই তো বিয়ে হয়ে গেল। কটা ছেলে মেয়ে আপনার? 2 মেয়ে। মেয়েরা কি করছে? মেয়ে এখন গুজরাটে আর্ট কিউরেটর, ও, MSU থেকে আর্ট, আরেকটা মেয়ে আর্ট অফ হিস্ট্রি নিয়ে সে করেছে, মাস্টার ডিগ্রি করেছে। আরেকটা সিভিল ইঞ্জিনিয়ারিং করে এখন চাকরি করছে। সবকিছু কিন্তু এখানে মন্ত্র দ্বারাই? হ্যাঁ, ওরা ঔষধপত্র কিছু ইউজ করে না, সে মন্ত্র। আমি এই স্টুডিও যখন আমাদের শুট হয়ে যাবে, মানে এই শুটিংটা শেষে, আমি না তোমার কাছে একবার মন্ত্র নিয়ে বলবো যে ইন্ডাস্ট্রিতে ইয়েস আমি দাঁড়াবো ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, হবে হবে, সত্যি হয়? হবে, কার্যসিদ্ধি মন্ত্র আছে। এই জন্য কি পালন করতে হয়? হ্যাঁ, সাকসেসফুল। যেমন আমি সম্মান লাভের মন্ত্র আছে, যে কোনো প্রোগ্রামে যাব আমাকে কি করে যেতে হবে। যেমন এখন অনেক জায়গায় আছে যে আমি আশা করে নিই যে আমি এই অপমানটা হয়ে আসবো, ওই অপমান যাতে না হই, ওইটারও কাজ আছে।
আচ্ছা, তাহলে এই যে উত্তম কুমার বলেছেন যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। এটাই আমার যে কর্মটা ওইটা করতে হবে। যেমন আমরা সারাদিন সর্ব কাজে মন দিই, কিন্তু একটু ঠাকুর বলেছে যে তুমি একটু আমাকে, এটা রামকৃষ্ণদেবও বলেছেন, কর্ম করো, কর্ম না করলে তো কিছু পাবে না। তুমি তো কর্ম করতে বলছো না, তুমি বলছো যে একটা মন্ত্র পড়ো আর একটু পালন করো। কর্ম না করলে মন্ত্র পড়তে হবে। আমাকে যদি কেউ বললো যে তুমি আমি পাশ করবো কিভাবে, তো তোমার তো আগে তো পড়াশোনা করতে হবে। তো পড়াশোনাটা কিভাবে করবে, যে তোমার যে ব্যাড হ্যাবিটটা ওইটা আমি দূর করে দেবো। আচ্ছা, মনোযোগটা বাড়িয়ে দেবো। তুমি দর্শকদেরকে কি বলতে চাইছো বলো? কলকাতা দর্শকদের যে বলছি যে আমাদের যে পাঞ্চুয়াল নিয়মটা, সকালে উঠা, তারপরে একটু স্নান দেওয়া, খাওয়া দাওয়া সেরে একটু ঠাকুরের সামনে বসা, জপ করা। জপটা তো মেডিটেশন, যেটা আমাদের মনকে শান্ত করে। মন্ত্র মানে কি? মন্ত্র যা আমাদের মনকে শান্ত করে। আচ্ছা, মন্ত্র শব্দের অর্থ এটা? হ্যাঁ। আচ্ছা, আর তন্ত্র হচ্ছে তনকে যে শান্ত রাখে। তন মানে দেহ। ও হ্যাঁ, দেহ। আর যন্ত্র হচ্ছে যে আমরা যেগুলো ব্যবহার করি, যে আংটি, ওইগুলো হচ্ছে যন্ত্র। হ্যাঁ, ঠিক আছে। তো মন্ত্র, তন্ত্র, যন্ত্র। তো আমি বেশিরভাগ কাজ করি মন্ত্রের উপরে। আচ্ছা, এখন ওই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মাদুলি উঠেছে, ওই যে তোমার হাতে যেরকম টাইপের আছে না, বলছে এইটা বললে টাকা হয় না। হ্যাঁ, বলছে এটা বললে টাকা হয়, এটা বললে কাজ হয়। সত্যি হয়? এই আমি বললাম না, আমি বাজার থেকে যদি মনে দামি চাল নিয়ে আসলাম, তো চালটাকে তোমাকে রান্না করতে হবে। প্রথমে কি করতে হবে? ওই চালটাকে ধুইতে হবে। ধোয়ার পরে আগুন জ্বালতে হবে, গ্যাসে ওভেন বসাতে হবে, যে কুকারে রান্না করি বা রাইস কুকারে রান্না করি, ওইটা তো করতে হবে। এটাতে কি করবো আমি? এটা অনলাইনে কিনেছি, হাতে পড়ে নিয়েছি। না না, ওইটাকে শোধন করতে হবে না প্রথমে? ও আচ্ছা, শোধন না করলে কি করে হবে? শোধন করতে হবে তো। তাহলে তো আমরা বাজার থেকে চাল খেয়ে নিতাম। তো চালটাকে কেন রান্না করি? না, আমার যে টুকাইদা যে কিনেছে, ও না বিনা ভাবে কিনে নিয়েছে, নিয়ে পড়ে ঘুরছে। একটা পাইরেট নিয়ে এসেছি। সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ। আমি পাবো? হ্যাঁ। আচ্ছা, আমি এটা কিন্তু আজকে পাবো তাহলে আমি? হ্যাঁ। আচ্ছা, তুমি কিন্তু আমাকে এই অন যতক্ষণ আছে তখন দিয়ে দিও, কারণ অফ হলে না ওটা টুকাইদা নিয়ে নেবে। এখন তুমি যদি মনে করো যে পাইরেট নেবে না গ্রিলে বেঞ্চার নেবে, তুমি যেটা বলবো এটাই দেবো। একটা তোমার জন্য, একটা সুবিধার জন্য নিয়ে এসেছি। ও বাহ বাহ। আচ্ছা, এবারে আমি তোমার একটু গল্পে আসি। সেটা হচ্ছে যখন তুমি ছোট ছিলে, আচ্ছা, তখন তোমার মানে এইরকম হয়নি যে তুমি এই যে তন্ত্র করছো বা এই যে কবিতা লিখছো বা এইগুলো বাবা বারণ করেনি ফ্যামিলি থেকে? না, আমার বাবা আমাকে কোনো শুভ কাজে যাওয়ার আগে বলতো যে আমি এই কাজটা করতে যাবো, বললেই যেত। এটা মানতো আমাকে। আমার ভাই বোন, আত্মীয় স্বজন সবাই মানে। আচ্ছা, বোনের মেয়ে সবাই মানে। কেউ মানে না, বা আমার কাছে যারা আসে এখন কিন্তু বলিনি যে আমরা মানিনি, মানে আমারটা। আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রচুর জায়গায় বুক স্টল বসে বা বই মেলা হয়, তোমার বই কোনোদিন ওখানে দিয়েছো? আমি কলকাতায় এখনো দিইনি, আমাদের আগরতলায় বই মেলায় চলে। আগরতলায় চলে? ওই দিন একজন বললো যে উনি সে চণ্ডীগড় থেকে এসছেন, হ্যাঁ, যে দিদি তোমার জীবন সমস্যা সমাধানের যে মন্ত্রশক্তি বইটা আমি ইংরেজি এবং হিন্দি ভাষায় করতে বলছি। আচ্ছা, মানে আমি দর্শকদের দেখিয়ে দিই, এই জীবন সমস্যা যদি কোনোদিন কোনো প্রবলেম পড়ে, এই বইটা তার সমাধান করে দেবে বলছে। হ্যাঁ হ্যাঁ, মানে জীবন সমস্যার সমাধানে মন্ত্রশক্তি। বিয়ে হচ্ছে না বিয়ের মন্ত্র, চাকরি হচ্ছে না চাকরির মন্ত্র। বা চাকরি বিয়ে হচ্ছে না, ও চাকরি। আচ্ছা, ও আমি শুনলাম চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না। আচ্ছা, চাকরির মন্ত্র সবগুলোই আছে। পরীক্ষা পাশের মন্ত্র, কি করে পাশ করব। আমি রিকোয়েস্ট করবো দর্শকের কাছে, এই বইটা আপনারা প্লিজ কিনুন, কারণ এই বইটা জীবন সমস্যার সমাধানে মন্ত্রশক্তি, ডক্টর ঝর্ণা বণিক। আমি কিন্তু আপনাদের সবসময় বলি, আমি যতই মজা করি যাই করি, কিন্তু একটা জিনিস সত্য, সেটা হচ্ছে বিশ্বাসটা কিন্তু নিজের মন থেকে করুন। কি ঠিক বলছিল? বিশ্বাস না করলে কিচ্ছু নয়। আর হ্যাঁ, মনকে শান্ত রাখার জন্য সত্যি কিন্তু মন্ত্র পড়া দরকার, যেটাকে আমরা ধ্যান বলি, রাইট? না, আবার আমার কেমন কিছু সিস্টেম আছে, যেমন মনে হয় আমি কাজের মাধ্যমে আমি বসে জপ করলেও চলবে না, মন্ত্র করলে চলবে না, আমাকে বেরোতে হবে, পেটের সন্ধান করতে হবে। তখন কি করতে হবে? ওই রকম টাইমের জন্য আবার মন্ত্র আছে আকস্মিক সমস্যার সমাধান। আচ্ছা, ওই মন্ত্রটা আমি ট্রেনে চড়ি, খাই, কাজ করি, মনে মনে ঘুমিয়ে থাকি, সব কাজ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস আপনার কাছে জানি, ঠিক আছে, একটা গাড়ি, 4 চাকা গাড়ি, আমরা 4 চাকা আছে না, 4 চাকা নেই তো, 4 চাকা একটা গাড়ি, তার মধ্যে একটা ঠাকুরের ছবি লাগানো আছে, এবং সারাদিন না সে জব করে, সারাদিন জব করে, তারপরে সে কি করে অ্যাক্সিডেন্ট হয়? কারণ সে তো ঠাকুরের মায়ের কাছে চলে যাচ্ছে, কি করে অ্যাক্সিডেন্ট হয়? আবার কর্মফল আছে আমাদের, আগের জন্ম, এই জন্ম। তো আগের জন্মে আমি এরকমই কিছু কাজ করে এসেছি যেটা এই জন্মে ভোগ করছি, আর এই জন্মের যে ফলটা ওইটা আবার আমি সামনের জন্মে ভোগ করবো।
কিন্তু লোকনাথ লোকনাথ বাবাজি তো বলেছেন তোমার এই জন্মের ফল এই জন্মেই হবে। না পাবে, তারপরও আছে যে আমার কিছু কর্মফল আগের থেকে তো আসে। আচ্ছা, দেখো অনেক বাবা মা অনেককে অনেক কিছু দিয়ে যায়, পরে দেখা গেল সে কিছুই রাখতে পারেনি, তো ওইটা কি করে হয়? হ্যাঁ এটা ঠিক, ওইটা কি করে হয়? এটা ঠিক। ওটা তো ব্যাপার আছে। যেমন আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়িতে কিছুই ছিল না, এখন আমি তো জানতামও এখন না। তো সবকিছু। হ্যাঁ, জানতামও না যে ওদের ঘরটা কি ওদের নিজের না কিসের ঘর, না ভাড়া ভাড়া, আমি কিছুই জানতাম না। হ্যাঁ। তখন পরে জানলাম যে যে জায়গাটার মধ্যে ঘরটা আছে ওটা ওর বোনের জায়গাতে ঘর তোলা। হ্যাঁ, তো আমার বাবা যখন বিয়ে দিলেন বললেন যে চাকরি করে, আর তো কিছু দরকার নেই, ওই চাকরির সুবাদে দিয়ে দিলে। এবার কি বাড়ি আছে না গাড়ি আছে না ঘর আছে কিছু দেখেনি। আচ্ছা আমি না ডান দিক ভাবে খাটেতে শুলে ডান দিক ভাবে শুই, আমাকে শুভ বলে আমাদের বড় কলকাতা একজন আছে, ও আমাকে কি বলে তুমি না দাদা বাঁ দিক ভাবে শো, তোমার বাঁ দিকে পা করে শো, এটা ঠিক। এইরকম কোনো ব্যাপার আছে নাকি? এইটা আবার আমি বলবো মানে যে পূবে যার যার পশ্চিমে সুবিধে। আমি কি করে ঘুমাবো যদি এটা আসলে দেখুন না, আমার সুবিধা বাদিকে আমি বাদিকে ঘুমাবো, আমার সুবিধা ডান দিকে আমি কিন্তু ডান অনেকে দিকে বলে যে ডান দিকে নাকি ঘুমালে শুভ ওটা হয়। এখন না, মানুষ দুর্বল প্রাণী। আচ্ছা। আমি কাউকে ভয় দেখিয়ে দিলাম যে ওটা হবে না। ওই দিন আমি এক প্রোগ্রামে বললাম, একজন বললো যে মৃত্যু না, মৃত্যুকে আমি ভয় পাবো কেন? আমি কাজ করে যাব, মৃত্যু যদি আসে এসে যাবে, কিছু করার নেই। জন্ম এবং মৃত্যু দুটো তো বাধা ধরা, কেউ ঠেকাতে পারিনি আজ অব্দি। মৃত্যু আসলে মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি তো কর্মটা করে যাব যে আমার মৃত্যু আসুক, আমি হাল ছাড়বো না। ঠিক ঠিক। আচ্ছা তুমি ওই ফোন ঘাটো এখন, মানে ফোন দেখো সোশ্যাল মিডিয়া? ফোন দেখি, কিন্তু আমি কোনো কমেন্ট বা এরকম কিছু করি না। কেন, সোশ্যাল মিডিয়াটা এখন তো অনেক অশালীন ড্রেসের জন্য মানে ফেসবুকটা একটু খারাপ দিকেই চলছে। ইয়াং জেনারেশনের যে বাচ্চারা, ওদেরকে ঠিক করে এখন কঠিন হয়ে যাবে। আচ্ছা আমি তবে এটা ঠিক, আমার কাছে যে সমস্ত বাচ্চারা আসে ওদের ব্যবহার আর অন্যদের ব্যবহার একটু তফাৎ থাকবেই, একটু তফাৎ থাকবে। আমি যারা জন্মগতভাবে এরকম নিয়মের মধ্যে শ্রেষ্ঠের মধ্যে বড় হয়, ওদের ব্যবহার আর বর্তমান যুগের ছেলেমেয়েদের ব্যবহার একটু আলাদা হবে। কারণ মা বাবাই যদি ঠিকমতো ওদেরকে গাইড না করে, গুরুদেরকে শিক্ষা না দেয় যে উনি তোমার গুরু, তুমি ওনাকে একটু প্রণাম করো, যেহেতু আমাদের বড়দেরকে আমরা শিখিয়ে এসেছি, ঐতিহ্য যেটা এটা বজায় রাখতে হবে। একদমই তাই। যেমন আমরা যে কোনো অকেশনে, যেমন আজকে গণেশ পূজা, তো গণেশ পুজো কি করতে হবে বাচ্চারা জানে না, চলো মা বাবা বেরিয়ে গেলো মার্কেটে পুজো দেখবো, কিন্তু ঘরে কি করতে হবে ওটা তো বলে না, ওটা তো বলতে হবে বাচ্চাকে। বাচ্চা কি করে জানবে? বাচ্চাকে তো জানাতে হবে যে আজকে এই পুজো, কালকে ওই পুজো, তুমি ওইটা করবে না ওইটা করবে না। যেমন আমাদের যে মেয়েরা বড় হলো, আমরা সকালবেলা কোনো দিন ওদেরকে ডিম খাইয়ে মানে পরীক্ষা যেতে দিইনি, এটা প্রবাদ। হ্যাঁ, ওইটার পিছনে যুক্তি হলো, এবং অনেকে বলবে যে যাত্রা নেই, না, ডিম খেলে বদ হজম হতে পারে। মেন কারণটা হচ্ছে যে আমি যখন ডিম খেয়ে বেরোবো তখন হয়তো দেখা গেলো যে আমার শরীরটা একটু গরম হয়ে গেল, আমার পরীক্ষা দিতে অসুবিধা হলো, তো ওইটার সঙ্গে আমার কিছুটা বিবাদ আছে যে এটা করো না ওইটা করো না। তোমাকে আগে দেখতে হবে তুমি কি চাও, তোমার ব্যাপারটা দেখতে হবে, হজম করার পাওয়ার কতটুকু। যার জন্য আমরা বলি যে দই খেয়ে যাও বা একটু মিষ্টি খেয়ে যাও, তাহলে তোমার সাকসেস। কিন্তু ওইটা খেলে হবে না, এটা ঠিক না। বুঝলাম। যাই হোক, কথায় কথা বাড়ে। আর সত্যি বলতে আজকের দিনটা খুব ভালো লাগছে। আর আমি রিকোয়েস্ট করবো দিদি, তুমি ওদেরকে একটা মেসেজ দিয়ে দাও, তারপর আমরা শেষ পর্বে চলে যাবো। আর একটা কবিতা পড়ে নিয়ে আমি বলবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দিদি যত কবিতা রেডি করুক, আমি আপনাদের বলে দিই, আজকের আমাদের পূজা আড্ডার শেষ দিন ছিল, কিন্তু আপনাদের রিকোয়েস্টে অর্থাৎ দর্শকের রিকোয়েস্টে আগামী রবিবারও আমরা বসছি, থাকছি পুজো আড্ডায়। সঙ্গে আমি থাকছি জয় গঙ্গোপাধ্যায়, এবং আমার সঙ্গে থাকছে চা। কি চা খাবেন? তো চলে আসুন পুজো আড্ডায়, দেখা হচ্ছে। ওই দিন আমি একটা পড়েছিলাম, হ্যাঁ বলো কলকাতা টিভি, আজকে আরেকটা পড়ছি। নতুন আবিষ্কারের মুখ, বলো কলকাতা টিভি পরিবার। বলো কলকাতা টিভি পরিবার সাম্যের, সত্যের, সুস্থ সংস্কৃতির ভুবন মোহিনী এক গৌরব নাম। বাংলার আন্তর্জাতিক সম্মান, নতুন আবিষ্কারের মুখ। যোগ্যতার লাগি মানুষের বিরাট ইতিহাস সৃষ্টি, ভালোবাসার প্রমাণ। আনন্দের জোয়ারে বঙ্গ গৌরব উৎসব, সিজন 5.1 প্রভাষণ সম্মান। শিল্পকলা প্রদর্শনীর অবকাশ, প্রতিভাবান যোগ্য ব্যক্তিরা বৃহৎ গুণীজন নিজেকে করিবে প্রকাশ। জাগো জাগো সংস্কৃতি প্রেমী, জাগাও কুলকুণ্ডলিনী, তুমি আনন্দ প্রচারিণী মন মোহিনী। অশিব নাশিনী মধু হাসিনী, তুমি জগতের প্রসারিণী,
হে বলো কলকাতা টিভি। তোমার মোহন চূড়ায় সুশোভিত লেখক, লেখিকা, তন্ত্র, সুরকার, ধর্মগুরু, বুদ্ধিজীবী, চিত্রশিল্পী, মহান জ্যোতিষ জগৎ প্রকাশিত। বলো কলকাতা টিভি পরিবার, প্রণমী তোমায়, লহ শতকোটি প্রণাম, লহ শতকোটি প্রণাম। এটা কি কবিতা? এটা ওই কবিতা ঠিক না, এটা ছন্দ টাইপের একটা, এটা গদ্য কবিতা, গদ্য কবিতা টাইপের। হ্যাঁ। আচ্ছা দিদি, তোমাকে এবার জিজ্ঞাসা করি, বলো কলকাতা টিভি পরিবার নিয়ে তুমি বললে, বলো কলকাতা টিভির পরিবারকে তুমি কেমন ভাবে নিয়েছো, বা বঙ্গগৌরব উৎসবটাকে কেমন ভাবে নিয়েছো? খুব ভালো রূপে নিয়েছি, কারণ ওনার ডাকে আমি চলে আসলাম এখানে। হ্যাঁ। যখন বললো যে রণব্রত দা এবং শ্রমিক দা যখন বললো যে দিদি তুমি আসতে চাও, আমি ওলা আসবো, ওই ডাকেই তো চলে আসলাম। দুদিন অনুষ্ঠান পুরোই দেখলাম, খুব ভালো হয়েছে প্রোগ্রাম এবং কোনো কিছুতে ত্রুটি নেই। আচ্ছা আমি একে বলবো, যিনি ডিওপি আছেন, এই জাস্ট আমি যেটা বলছি এটা কেটে দিও, শ্রমিকদা কেমন, শ্রমিক সানাল কেমন? এটা তো আমি কবিতার মাধ্যমে বলেই দিলাম। এটা বন্ধ আছে, কেটে দেওয়া হবে। না বন্ধ করি না, আমি তো কবিতার মধ্যেই বলে দিলাম। ভালো মানুষ, ভালো 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 মানুষ। তোমার ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। তুমি ইচ্ছা করে বলছো না তো? না 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 না, এত বড় একটা প্রোগ্রাম চালানো কি সবার পক্ষে সম্ভব? তার মানে তুমি বলছো পরের বছর তুমি কি করবে? আসবো, ও তো বলেই দিল, মেসেজ পাঠিয়ে দিল যে 14 এবং 15 তারিখ এবং 16 3 দিনের প্রোগ্রাম আসতে হবে, আসবো। আমি তো অ্যাকসেপ্ট করেছি, কিন্তু যে সামনের বছর আসবো। দিদি তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, আমি একদম এটা যেহেতু কেটে দেবে ডিওপি, টুকাইদার মতন আরো যারা আছে প্রচন্ড রেগে আছে। কারণটা বলে দিই, আপনি ভাবছেন বঙ্গগৌরব উৎসব 3 দিন, 2 দিনে নাজেহাল হয়ে যাচ্ছে ওরা, 3 দিন। না 3 দিনে এমনও হইতে পারে, এবারে 450 পুরস্কার দিয়েছে, পরে আবার 800 হয়ে যাচ্ছে। কি করব আমি, বাড়লে তো 7 দিন হবে, তো কি হবে, কিছু করার নেই। আমি রিকোয়েস্ট করব এটা কেটে দিও, এবং আমি রাখছি না, কারণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর এবারে 450 জনকে পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে সেলিব্রিটি 250, এছাড়া আরো ছিল। আমি তো বললাম সবগুলা কে কে পুরস্কার পেয়েছে, পরের বছর তো আরো হয়ে যাবে। বাদ দেয়নি, উনি তো কাউকে বাদ দেননি, সব ক্যাটাগরির লোকদেরকে দিয়েছে সার্টিফিকেট লিখে। আমি পেলাম মন্ত্র শক্তি নিয়ে, এরকম তো সবাই পেয়েছে। যাই হোক, আমরা গল্পটা অনেকটা এগিয়েছে। আমি আচ্ছা দিদি, একটা কমেন্ট করেছে একজন, লিখেছে তন্ত্রমন্ত্র বা আপনি যেগুলো করেন এই সম্বন্ধে আপনার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমার একমাত্র উদ্দেশ্য হলো যে বর্তমান সমাজে সবাই তো পয়সা দিয়ে পাথর কিনতে পারে না, তো তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থার দরকার আছে। যেমন, ঠিক আছে, তো পাথরেও কাজ দেয়, মন্ত্রেও কাজ দেয়, তন্ত্রেও কাজ দেয়, ওটা তো ফেলানো না। তো ওর জন্য আমার ইচ্ছে যে যেই ক্যাটাগরির ওদেরকে যেন আমি সবভাবেই হেল্প করতে পারি। খুব ভালো লাগলো দিদির সঙ্গে কথা বলে, এবং দিদির কাছে অনেকে জানা। দিদি কি একটা কবিতা শোনাবে? বললে শোনাবো। বলো কলকাতা টিভির আরেকটি কবিতা আছে। আছে? আছে না, বলো কলকাতা টিভি ছাড়া যদি কোনো কবিতা শোনানো যাবে? আমার দুটো অলরেডি বলো কলকাতা টিভি কবিতা শুনেছি। তোমার তাহলে নিজের লেখা একটি কবিতা বেরিয়েছে যে সুদীপ বেজ, ওই দিন আমাকে এসে 31 তারিখে আমার একটা প্রোগ্রাম ছিল, তো এসে আমাকে বইটা দিয়ে গেল, ওর নাম দিয়ে লিখলাম কবিতাটা, অরুণ প্রভা। ওইটাই আমার হ্যাবিট, যখন যেখানে যে অনুষ্ঠানে ওইটা দিয়ে লিখি। তো ওর কবিতাটা ও প্রথম পেজেই দিয়েছে, তো ওর কবিতাটাই শোনা। হ্যাঁ নিশ্চয়ই। ও কলকাতারই ছেলে, এও বয়স বেশি নেই, বাচ্চা ছেলে। তো বললো দিদি আমি তোমার কবিতাটা নিয়েছি, এবং বইটা এনে দিয়ে গেল আমাকে। অরুণ প্রভা, সুদীপ বেজ। করবে তুমি সম্পাদনা, অরুণ প্রভা প্রকাশিবে অনুভূতি প্রকাশনা। প্রকাশিতে সাহিত্য অরুণ প্রভা, মহান লেখায় লেখায় আসে কলম ভগবান। অরুণ প্রভা তুমি ভোরের আলো, তুমি দীপ্তিময় উজ্জ্বল, সূর্যের প্রথম আলো বিচ্ছুরণ। নবোদিত সূর্য সারথী, রক্তাভ ভোরের প্রকাশন। অরুণ প্রভা তুমি বিশেষ পদ, দীপ্তি আলো উজ্জ্বলতা সূর্যোদয়, সূর্যের প্রথম রশ্মি, লালচে আভা আলো। অরুণ করুণাময় দয়ালু আশাবাদী, প্রভা তেজ ঝলকানি ঝলকানি, শব্দকোষে আয়ুর্বেদী। হে সম্পাদক সুদীপ বেজ, জানাই তোমায় প্রণতি, প্রকাশে জাগক জাগক অরুণ প্রভা জ্যোতি। সাহিত্য বইটি প্রকাশিবে প্রকাশনে অনুভূতি প্রকাশ। বাহ, খুব ভালো লাগলো, এবং আমরা সত্যি বলছি আমরা গর্বিত দিদিকে পেয়ে। আমি হয়তো অনেক মজার ছিল, অনেক কিছু বলেছি, হয়তো মজা গল্প করেছি, কিন্তু এই গল্পগুলোর মধ্যে একটা গল্প সত্যি আছে, যে গল্পটা আপনাদের বলতে, সেটা হচ্ছে মানুষটা খুব ভালো। আচ্ছা, যেহেতু কলকাতারই আরেকটি বই, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ও করেছে, এগুলো তুমি লাস্টে দিয়ে যাবে তো?
এইগুলো দেবো না, এগুলো তো ওরা আমাকে দিয়েছে। ও আচ্ছা, তোমার বই দিয়ে দেবো, এগুলো দিয়ে ঠিক দেবো। আছে ঠিক আছে, মানে আমি কিন্তু নেওয়ার জন্য বললাম। মেঘকন্যা, নারী মহিমা। বাহ। কতটা পথ পেরোলে নারী হওয়া যায়, শুনতে যতটা সহজ, বুঝতে ততটাই কঠিন। যুগে যুগে বলে এসেছেন, নারী তুমি রহস্যময়ী, নারী তুমি প্রকৃতি, নারী তুমি পদ্মিনী, তোমার চোখ পদ্মের মতো, তুমি স্মিত হাসিনী। নারী তুমি পূর্ণবয়স্ক মহিলা, যৌবনে তুমি মেয়ে, নারী তুমি চিত্রিণী, তুমি শঙ্খিনী, তুমি হস্তিনী, তুমি রাগ, তুমি রাগিনী, তুমি গর্ভধারিণী, তুমি জননী, তুমি জগদ্ধাত্রী, গোত্র থেকে গোত্রান্তরী, তুমিই সেই নারী। নারী হিন্দু ধর্মীয় দেবী তুমি, জননী, আম্মা, জন্মধাত্রী। কোলাহলের রেশে আকাশে অলিদের গান, মহালয়ার প্রাতে মা দুর্গার আগমন, নারী দেবী ইহাই জগতের প্রমাণ। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দিদিকে এখান থেকে বিদায় দেওয়ার আগে আমরা এটা সেরে নেই। হ্যাঁ, যে ব্রেসলেটটা বলেছি দেবো। হ্যাঁ, তার আগে আমি দিদি তোমার হাতে একটু তুলে দেবো কিছু। দিদি আমাদের তরফ থেকে, অর্থাৎ বলগোলার তরফ থেকে এটা, না দিদি তুমি বসেই নাও, সুবিধা হবে। এছাড়া আজকে অনুষ্ঠানের জন্য তোমার জন্য দিদি শারদ যোদ্ধা সম্মান, এবং বুক ভরা ভালোবাসা, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং হাত জোর করে বলবো, ভালোবাসতে শিখুন, ভালো রাখতে শিখুন। সবার সঙ্গে থাকুন বলো কলকাতার তরফ থেকে। আমি জয় গঙ্গোপাধ্যায়, দেখা হচ্ছে নতুন একটা গল্পে, আর সঙ্গে থাকবেন, একসঙ্গে থাকবেন। নমস্কার। ধন্যবাদ। বলো কলকাতা টিভি এগিয়ে চলুক, ও অনেক দূর প্রসারী হোক, আমি এই কামনা করে আমার অনুষ্ঠান শেষ করলাম। আমাকে বই কি দেবে বললে? ও সেটা আচ্ছা, নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমরা লাইফে আছি, কিন্তু লাইফে থাকা সত্ত্বেও আমরা কিন্তু ব্রেসলেট পাচ্ছি না, সবাই কিন্তু তাকিয়ে দেবে। আপনারাও আসুন, এরকম যে যা করেছে নিয়ে আসবেন, খাবার দাবার হলেও চলবে। আমারও পরানো যাহা চায়। আমি জানি ক্যামেরার ওপাশে যারা আছেন ডিওপিরা অনেকেরই হিংসা লাগছে, বিশেষ করে টুকাইদা এবং শুভ। হ্যাঁ, আমি বড় কলকাতার চেয়ারম্যান সৌমিক স্যার আমাকে আসার জন্য অনুরোধ করবো। এটা পাইরেট, হ্যাঁ। আর এটা যেহেতু ব্যবসা বুধের কাজ দেবে, ব্যবসা বেড়ে চলবে। আর এটা এটা সব কিছু কাজ দেবে, যেহেতু সব কিছু কাজ দেবে। এটা 4টে এসে আছে। ও, সবগুলো মিলে দিদি দুজনের হাত ধরো, দুজনের হাত ধরে ছবি। এবং দিদি আমার বই। তোমাকে কোনটা দেবো? এটাই দেবো। হ্যাঁ, দেখো এটা দিয়েছি। সঙ্গে দিতে হবে না, আমাকেই ধরে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাগ্যদটা, এটা আমার প্রকাশনী। এটার সঙ্গে পেমেন্টের কোনো সম্পর্ক নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সঙ্গে থাকবেন, এবং আমার মতন আপনারাও যদি আমাকে কিছু দিতে চান এবং আপনার নিজের প্রকাশিত কোনো বই বা কোনো কিছু সম্বন্ধে জানাতে চান সমস্ত দর্শককে, তাহলে চলে আসুন বলো কলকাতা টিভির পর্দায় আড্ডা। আর আমি আশা রাখবো যে এটার কি রেজাল্ট আমি যেটা জানতে পারি। আমি কথা দিচ্ছি 3 মাসের মধ্যে জানাবো। 3 মাস না, 3 দিন পরে জানাতে হবে। ও